গপ্প মিলে থেকে এবার ছোট গপ্প। ওয়েলকাম টু GMT শর্টস। আজকের গপ্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অসাধারণ। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। সীতানাথ ডাক্তারের দোকানে বসেছিলাম সকালবেলা। খবরের কাগজ এখনো এসে পৌঁছয়নি, কারণ মফস্বল জায়গা। খবরের কাগজ না পৌঁছলে যুদ্ধের আলোচনা ঠিক জমে না। অদূরবর্তী বাজারে সকালের সওদা সেরে নবীন মুখুজ্জে, শশধর মুহুরী, কেনারাম মুখুজ্জে, মন্মথ মুখুজ্জে, বলাই দাঁ প্রভৃতি ভদ্রলোক সীতানাথের ডাক্তারখানায় স্নান খাওয়ার সময় পর্যন্ত রাজনীতি নিয়ে আলোচনা করে থাকেন। এরা কোনো চাকরি করেন না। দু একজন পেনশন প্রাপ্ত সরকারি কর্মচারী, এক আধজনের বাপের পয়সা প্রচুর। এরা জার্মানি ও জাপান সম্বন্ধে বহু ভবিষ্যৎবাণী করেন, যুদ্ধের পরিস্থিতি সম্বন্ধে এমন কথাবার্তা বলেন যা স্বয়ং হিটলার, চার্চিল ও তোজোরও অজ্ঞাত। হিটলার কি ভুল করেন, চার্চিলের কি করা উচিত ছিল, জাপান এমনটি না করে যদি অমনটি করত তাহলে কি ঘটত, এইসব মূল্যবান উপদেশ সব সময় সেখানে আলোচনা হচ্ছে। বর্তমানে কেনারাম মুখুজ্জে বলছিলেন, আরে এই তোমাকে বলি শোনো ভায়া, ভুলটা হিটলারের কোথায় হলো শোনো। ওই যে ডানকার্কের যুদ্ধের পরেই ওইভাবে যে শশধর মুহুরী বলে উঠলেন, আপনি ওই এক শিখে রেখেছেন, ডানকার্ক আর ডানকার্ক। আসল ভুল সেখানে নয়, আসল ভুল হলো। এমন সময় একটি পুরুষের হাত ধরে একজন মহিলা সামনের রাস্তা থেকে ডাক্তারখানার বারান্দাতে উঠে এলো। পুরুষটির বয়স 40 থেকে 50-55 মধ্যে যে কোনো বয়স হতে পারে। রোগা, পরনে খাটো ময়লা ধুতি। মেয়েটির বয়সও নিতান্ত কম নয়, তবে পুরুষটির তুলনায় অনেক কম। 30-32-এর বেশি হবে না। মেয়েটির পরনে তালি লাগানো শাড়ি, কিন্তু ময়লা নয়। মুখশ্রী একসময় বেশ ভালোই ছিল বোঝা যায়। দেহ খুব সম্ভবত অনাহারে ও ম্যালেরিয়ায় শীর্ণ। মেয়েটি বারান্দার ধারে দাঁড়িয়ে বলল, ও ডাক্তারবাবু। সীতানাথ ডাক্তার ওদের দিকে একটু তাচ্ছিল্যের ভঙ্গিতে চেয়ে বললেন, কি চাওটাকে? বাবু কি একটুখানি দেখতে হবে। সীতানাথ ডাক্তার বুঝেছিলেন এদের থেকে বিশেষ কোনো অর্থাগমের আশা নেই, যত বড় কঠিন অসুখই হোক না কেন। দুর্ভিক্ষ পীড়িত চেহারা, পরনে তো ওই কাপড়, মাথা তেলের অভাবে রুক্ষ। রোগীর মধ্যে গণ্য করে উৎফুল্ল হবার কোনো কারণ নেই। তামাক টানতে টানতে সীতানাথ ডাক্তার বললেন, হয়েছেটাকে? হবে আর কি, ওর জ্বর ছাড়ে না 2 মাস, তার উপর মেয়েও শরীর একেবারে ভেঙে দিয়েছে। আমার উনি ছাড়া আর কেউ নেই। আপনি দয়া করে দেখুন না ডাক্তারবাবু, দেখুন না। বলে মেয়েটি প্রায় কেঁদে ফেলল। সীতানাথ ডাক্তার বললেন, আহা, এদিকে এদিকে সরে এসো। পরে রোগী পরীক্ষা করে বললেন, দেখবো কি এর মধ্যে অনেক রোগ এমন হয়েছে কদিন? পুরুষটি এবার ক্ষীণ সুরে বলে উঠল, বাবু অনেক দিন, আমি আজ 3-4 মাস হলো ভুগছি। কাশিটা কিছুদিন যাচ্ছে। মেয়েটি হাত তুলে অধৈর্যের সুরে বলল, চুপ করে দেখিনি, খুব ক্ষমতা না তোমার। আমার হাড় মাস একেবারে জ্বালিয়ে গেলে তুমি। 3 মাস হলো ওর অসুখ। তারপর আমাদের দিকে ফিরে বলল, ওর কথা একদম শুনবে না। ওর কি কিছু ঠিক থাকে? নিজের দিকে কোনো খেয়াল নেই। এই শুনুন তবে আমার কাছে। কথাটা শোনালো এমন যেন লোকটি দার্শনিক কিংবা কবি অথবা ব্রহ্মদর্শী। সাংসারিক তুচ্ছ বিষয়ে স্বভাবতই ইনি অনাসক্ত।
বোধহয় ঈর্ষার বশেই সীতানাথ ডাক্তার পুরুষটিকে জিজ্ঞাসা করে বসলেন, তোমার গনোরিয়া হয়েছে কতদিন? বাবু 4-5 মাস হবে। এবার যখন তুমি তো সব জানো কি না, চুপ করো। না বাবু, 2 বছর হয়ে গেল। আমার হাড় মাস ভাজা ভাজা করে খেলে এই মিংসে। কি জ্বালাই যে পড়েছি আমি, মরণ হয়তো হাড় জুড়িয়ে যায় আমার। বাড়ি বাড়ি কোথায়? বাবু বাড়ি এই ঝিটকি পোতায়, আমরা হাঁড়ি। ও, ঝিটকি পোতায় হাড়ির বাস আছে নাকি? না বাবু, ওই দেশে দেশে ভেসে বেড়াচ্ছি ওই ওনারে নিয়ে। বিয়ে করা স্বামী ফেলতে তো পারি নে। আজ 2 বছর উনি বিছানায় পড়ে, উঠতে পারে না, হাঁটতে পারে না। কত ওষুধ বিশুদ্ধ করলাম আমাদের দেশে ঘরে, যে যা বলে তাই করি, কিন্তু কিছুতেই সারাতে পারলাম না। দিন দিন যেন মানুষটার উঠতে পারে না, খেতে পারে না। তাই আজ বলি ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই। আপনি একটু দেখুন না ভালো করে, আমার চেয়ে ও ছাড়া আর কেউ নেই ডাক্তারবাবু। আমি এতক্ষণ বসে বসে দেখছিলাম। এইবার বললাম, তোমার স্বামী কি কাজ করে? কাজ? ওরে আমার কাজের শিরোমণি রে, ও করবে কাজ। সেদিন পূবের সূর্য পশ্চিম পানে উঠবে না। না বাবু, আমি কাজ করি না, সে কামটা নেই তো করবো কি বলতে পারেন। ওই ধান ভেঙে ধাইগিরি করে সংসার চালায়। তা এ বাজারে বড় কষ্ট হয়েছে বাবু। তুমি থামবে বাবু, না বকে যাবে? বাবু শুনুন বলি তবে, কষ্ট দুঃখর বার্তা ও কি জানে? সংসারে কোন খোঁজ রাখে ও? কৃতজ্ঞতার আবেগ আর বোধহয় সামলানো গেল না। পুরুষটি নম্র সুরে বলল, বাবু বাবু ও বাবু, ও যা বললে সে কথা সত্যি বটে। ও আমার জানতে দেয় না, নিজেই সব করবে। হ্যাঁ, আমি তো খাটতে পারি না। এই ডান পাড়া একটু খোঁড়া উঠলে হাঁটতে পারি না। দেখুন দেখুন, এই পাটা, এইটা। মেয়েটি আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বলল, নাও, আর বাবুদের সামনে তোমার পা বার করতে হবে না। কিন্তু দেখলাম মেয়েটির চোখ ছলছল করে উঠেছে। এই গনোরিয়াগ্রস্ত খোঁড়া অকর্মণ্য বৃদ্ধের প্রতি এতটা দরদ ওর দেখে বিস্মিত হলাম। ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর পাবে না, না না না। সীতানাথ ডাক্তার বললেন, তুমি ধাইয়ের কাজ জানো বললে না? পুরুষটি এ কথার উত্তর দিল, খুব খুব ভালো ধাই বাবু, খুব ভালো ধাই। যে বাড়ি যাবে তো ওখান থেকে 1 কাঠা করে চাল, 1খানা করে কাপড়, এটা করে টাকা ওই খরচ করছে। আমার চিকিৎসা করাচ্ছ বাবু। তুমি চুপ করো দেখিনি, তুমি কি জানো সবে? বাবু ধাইয়ের রোজগার আগে ভালোই চলতো, এখন আপনাদের এখানে ওই হাসপাতাল হয়েছে না পোয়াতিদের জন্যে, সব লোক তো এখানেই আসে। আমাদের কাছে কেরা যাবে? ধান ভেনে যা হয়, 2 মণ ধান ভানলে 5 কাঠা চাল পাওয়া যায়। কিন্তু বাবু অসুখে ভুগি ভুগি আমার গতর একেবারে শেষ হয়ে গিয়েছে, আর তেমন খাটতে পারি নে। ধান ভানা বড্ড খাটুনির কাজ। যেদিন ধান ভানি সেদিন রাত্রি বড্ড পা কামড়ায়। তা তোমার কে কে আছে? আর জম। যাতে হাড়ি বললে না? হ্যাঁ বাবু। তা ঝিটকি পোতা থেকে এলে কি করে? সে তো অনেক দূর। নৌকা করে এলাম বাবু। ভাড়াটে নৌকো? অনেক কেঁদে হাতে পায়ে ধরে 13 ঘন্টা পয়সা ঠিক হলো। ওই আমাদের গায়ে রতন মাঝি, আমি তাকে ধরমবাব বলে ডেকেছি কিনা। ধানের চাষ করো? না বাবু, ঘর দোর নেই, তার আবার ধানের জমি। বিচুলির ছাউনি দেওয়া 1খানা ঘর, তা আবার খসে পড়েছে। না খুঁটি দিলে এবার বর্ষায় সে ঘরে আর থাকা যাবে না। বেলা হয়েছিল, সেদিন চলে এলাম। এরপর থেকে প্রায় 2 দিন অন্তর মেয়েটি ওর স্বামীর হাত ধরে ডাক্তারখানায় হাজির হয়। কখনো ওষুধের দাম কমানোর জন্য সীতানাথ ডাক্তারের হাতে পায়ে পড়ে, কোনোদিন স্বামী সম্বন্ধে নানা রকম প্রশ্ন করে, কবে রোগ সারবে,
নৌকা ভাড়া দিয়ে আর পারে না সে, ইত্যাদি। দেখে শুনে সীতানাথ ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু, ওকে কেমন দেখেন? ওর রোগ সারবে? বিশ্বাস তো হয় না, নানান উপসর্গ। ওর শরীরে কিছু নেই, তাই দেখে চেষ্টা চরিত্র করছে, এই যা। অবশ্য ওদের সামনে এ কথা হয়নি। মাসখানেক পর একদিন ডাক্তারখানায় বসে আছি, মেয়েটি আরও রোগা হয়ে গেছে। আর কিছুদিন এমন চললে এরই চিকিৎসার প্রয়োজন হবে। হয়তো নিজে আধপেটা খেয়ে স্বামীর ওষুধপত্র ও নৌকা ভাড়া জোগাচ্ছে। পরনের কাপড়ও জীর্ণতর হয়ে উঠেছে। সেদিনের কাজ শেষ করে তারা যখন চলে যায়, তখন মেয়েটিকে ডেকে বললাম, এই শোনো এদিকে, কি বাবু? তুমি ধাইয়ের কাজ করতে পারবে? ওই কাজই তো করে বাবু, তার পারবো না। আমি ওদের সঙ্গে রাস্তায় বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য আমার বাসাটা তাকে চিনিয়ে দেওয়া। সে মাসেই আমার বাসাতে ধাত্রীর প্রয়োজন হবে। পথে মেয়েটি বলল, দিন না বাবু একটা কাজ জুটিয়ে, বড় কষ্টে পড়েছি নাকি নিয়ে। এক শিশি ওষুধ 5 শিকে 1.5 টাকা। আমার রোজগার বড্ড মন্দা হয়ে গিয়েছে, আর চালাতে পারছি না। দিন না একটা কাজ জুটিয়ে, যা দেবেন তাই নেব। 1 কাঠা চাল, 1খানা কাপড়, আর না হয় 8 আনা পয়সা দেবে, তাই নেব। আমার খাই নেই বাবু অন্য ধাইদের মতো। তা বাবু, আমি রাত্রিরে হাঁটুরে থাকবো, সেক তাপ করব, ছাড়া কাপড় কাচবো। দিন না একটা কাজ জুটিয়ে। ওই আমার বাসা, আর দিন আষ্টেক পরে আমার বাসাতে দরকার হবে ধাইয়ের। চলো আমার সঙ্গে, দেখিয়ে আনি। ওকে এখানে বসিয়ে রাখো। পুরুষটিকে বললাম, এই তুমি এই গাছতলায় বসে থাকো, বুঝলে? বাড়িতে এনে ধাইকে দেখানো হলো, কিন্তু বাড়িতে ও ধাই পছন্দ হলো না। অজুহাত, পাড়া গাঁয়ের অশিক্ষিত ধাই, ওদের কি বা জ্ঞান আছে ইত্যাদি। কিন্তু আমার সন্দেহ হলো আসল কারণ মেয়েটি দেখতে ভালো এবং আমি সঙ্গে করে এনেছি বলে। পরদিন আবার রাস্তায় দেখা তাদের সঙ্গে। ডাক্তারখানায় দুজনে যাচ্ছে। মেয়েটি আমাকে ডেকে বলল, ও বাবু, বাবু শুনুন না। আমি তার কিছু না করতে পেরে তখন একটু লজ্জিত ছিলাম। বললাম, বলো। আপনার বাড়িতে হলো না? না, ওদের সঙ্গে আসলে ওই কমলা ধাইয়ের কথাবার্তা আগেই হয়ে গিয়েছে কিনা, মানে সেই জন্য। ও যাগে বাবু, আপনিও অন্য এক জায়গায় জুটিয়ে দেন না। হ্যাঁ হ্যাঁ, দেখবো দেখবো, আরও এক জায়গায় সন্ধান আছে আমার, তুমি চিন্তা করো না। দেখুন, তিনি দয়া করবেন। চরিতামৃতে প্রভু বলেছেন। হাড়ির মেয়ের মুখে এ কথা শুনে চমকে উঠলাম। এই তুমি চৈতন্য চরিতামৃত পড়ো? লেখাপড়া জানো নাকি? ও জানে। এই বইখানা আছে নাকি তোমাদের বাড়ি? আছে বাবু, আমাকে আমাকে রোজ পড়ে শোনায়। খালি বই পড়ে আর কাঁদে। তোমার অত ব্যাখ্যান করতে হবে না, চুপ করো। না বাবু, ওর কথা শুনবেন না। ওই পড়ি একটু একটু সন্ধেবেলাটা, তা ওই বই পড়ে চোখ বোঝবার মতো অদৃষ্ট কি আমার আছে বাবু? লেখাপড়া শিখলে কোথায়? মামার বাড়ি ছিল ধরমপুকুর, শুয়োরের ব্যবসা ছিল মস্ত। হ্যাঁ, অবস্থাও ছিল ভালো। এখন তো কেউ নেই, সব মরে মরে গেছে। নইলে আজ এমন দুর্দশা কেন হবে ওর বাবু বলতে পারেন? ও ছেলেবেলায় আমাদের কাছ থেকে স্কুলে লেখাপড়া করে। কোন স্কুল? বউটি এর উত্তর দিল, কারণ স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া পুরুষটির সাধ্যাতীত। আপার প্রাইমারি স্কুল বাবু। পাশ করেছিলে? এখানে এসে পরীক্ষা দিয়ে গিয়েছিলাম। ও
ওর স্বামী সপ্রশংস মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলল, বাবু, ও পাশ করে 2 টাকা স্কলারশিপ পেয়েছিল। তুই চুপ করে দেখিনি। পুরুষটি তখনও ঝোঁক সামলাতে পারেনি, বলেই চলল, বাবু, আমার সঙ্গে বিয়ে হয়ে ওরা লেখাপড়া হলো না, আমারও মরে হেসে গেল। ওই যেমন মেয়ে আমার হয়েছে সেই, যারে বলে বানরের গলায় মুখ তোর মানা। সবই অদেষ্টার ফল, বুঝলেন না? আমি ওরা খেতে দেবো কি? আমি অসুখে পড়ে স্তক, ও আমারে খেতে দেয়। আমার এই চিকিৎসাপত্র সব ওই চালাচ্ছে। আজকাল রোজগার নেই, ওর পেট ভরে ও পেট ভরে 2টি খেতেও পায় না। আমারে বলে, তুই ছেড়ে উঠলি আমার। আবার বাবুর সামনে ওসব কথা? চলো বাড়ি, তুমি ঝাঁটা মারবো তোমার মুখে। তোমার খুব মুরদ না? মুরদের আবার ব্যাখ্যানা হচ্ছে, লজ্জা করে না তোমার? আরে কেন, ও তো ভালোই বলছে। ওর যা ভালো লেগেছে ভালো বলবে না? না বাবু, যেখানে সেখানে ওসব কথা কে বলতে বলেছে ওকে? তা বলুক, কোনো দোষ হয়নি তাতে। বাবু, আমার একটা কাজ দিন না জুটিয়ে। হ্যাঁ, চেষ্টা করব। একটু অপেক্ষা করো, দেখি 2-1 দিন। কাজ না পেলে বড্ড কষ্ট হচ্ছে। ধান ভানতে শরীর যে আর বয় না। 2 মণ করে ধান না বানলে এই যুদ্ধর বাজারে 2টো লোকের খাওয়া হয়। তাও বাবু শুধু খাওয়া, পড়া এ থেকে আর হয় না। একখানি কাপড় ঠেকেছে। একটা আঁতুরের কাজ জুটলে তবু একখানা কাপড় পাবো। কয়েকদিন ধরে তাদের আর দেখলাম না, কাজও কিছু জোটাতে পারা গেল না। কার বাড়িতে কে অন্তঃসত্ত্বা আছে এ খবর জোগাড় করা আমার কর্ম নয় দেখলাম। এই সময় মন্বন্তর শুরু হয়ে গেল। চালের দাম আগুন হয়ে উঠছে দিন দিন। আমাদের এই ক্ষুদ্র টাউনের আশপাশের পল্লীগ্রাম থেকে দলে দলে ক্ষুধার্ত নরনারী হাঁড়ি ও মালসা হাতে ফ্যান ভিক্ষে করার জন্য ছুটে আসতে লাগলো। ধীরে ধীরে এমন হলো ফ্যানও অমিল। 10-20 সের ফ্যান কোনো গৃহস্থ বাড়িতে থাকে না। যেটুকু থাকে তা প্রথম মহড়াতেই ক্ষুধাক্লিষ্ট নরনারীদের মধ্যে বিলি হয়ে যায়। একটু বেলার দিকে যারা আসে তাদের শুধু হাতে ফিরতে হয়। লোক 2-1টি করে মরতে শুরু করলো তাদের মধ্যে। টাউনের কুণ্ডুবাবুরা আর দাঁবাবুরা প্রতিদিন 100-150 লোককে খিচুড়ি খাওয়াতে লাগলেন। কিন্তু অর্ধলঙ্গ অনশনক্লিষ্ট দিশেহারা নরনারীদের সংখ্যার তুলনায় তা নিতান্তই অল্প। এর মধ্যে আবার ত্রিপুরা জেলা থেকে বহু নরনারী এসে কোথা থেকে জুটল তাদের কথা ভালো বুঝতে পারা যায় না বলে যে গৃহস্থের দৌড়ে যায় সেখান থেকেই তারা বিতাড়িত হয়। কোথাও তারা তেমন সহানুভূতি পায় না। এই মহা দুর্যোগের হিড়িকে কত লোককে তলিয়ে যেতে দেখলাম। কতবার মনে মনে ভেবেছি ওই মেয়েটির কথা। ধান ভেনে রুগ্ন স্বামীর চিকিৎসা চালাতো, নৌকা ভাড়া করে হাত ধরে নিয়ে আসতো সীতানাথের ডাক্তারখানায়, চৈতন্য চরিতামৃতের কথা বলতো। তাদের আর পথে ঘাটে দেখি না অনেক দিন। সীতানাথ ডাক্তারকে একদিন জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, না না না, তারা অনেক দিন আসেনি, অনেক দিন। আর আসবে কি, এই তো কাণ্ড। ওষুধের দাম দিতে পারে না, কিছু পারে না। কষিসি ওষুধের দাম এখনো বাকি। আপনি অনেক দিন ওদের দেখিনি, প্রায় ভুলেই গেছি। ভাদ্র মাসের দিকে আমাদের মহকুমার রিলিফ কমিটির যত্নে লঙ্গরখানা খোলা হলো। সেখানে প্রত্যেক দিন বহু দুস্থ নরনারী খিচুড়ি খেতে আসত। এদের মধ্যে একদিন আবার মেয়েটিকে দেখলাম।
একটা মালসায় করে লঙ্গরখানার খিচুড়ি নিয়ে কোথায় যেন যাচ্ছে। আমি ডেকে বললাম, শুনছো, তুমি কোথায় এসেছিলে? এই তোমার স্বামী কোথায়? ওই পুরনো ডাকঘরের পিছনে বটতলায়, আজকাল হাঁটতে পারে না মোটে। চলো দেখে আসি। কৌতূহল হলো দেখার জন্য, তাই গিয়েছিলাম। গিয়ে মনে হলো না এলে আমাকে বড় ঠকতে হতো, কারণ যে দৃশ্য দেখলাম তা সচরাচর চোখে পড়ে না। পুরনো পোস্ট অফিসের পিছনে যেখানে গভর্নমেন্টের কলেরা ওয়ার্ডের ঘর, তার সামনে বটতলায় এক ছেঁড়া চাটাই পেতে বউটির খোঁড়া স্বামী শুয়ে আছে। মনে হলো লোকটা চাটাইয়ের সঙ্গে মিশে আছে, এতটাই রুগ্ন। মেয়েটি তার পাশে বসে লঙ্গরখানার খিচুড়ি তাকে খাওয়াচ্ছে। দুপুরবেলা রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করছে, কেউ তাকিয়ে দেখছে, কেউ দেখছে না। খাওয়ানো শেষ হলে সে কলেরা ওয়ার্ডের কম্পাউন্ডের টিউবওয়েল থেকে শতচ্ছিন্ন শাড়ির আঁচল ভিজিয়ে তাতে জল এনে স্বামীর মুখে নিংড়ে দিল। লোকটা হাঁ করে দু ঢোক জল গিলে পড়ল। মেয়েটি আবার গেল টিউবওয়েলের কাছে, আবারও শাড়ির আঁচল ভিজিয়ে জল এনে ওর স্বামীর মুখে দিল। তার আগে আমি কখনো এমন দৃশ্য দেখিনি। বললাম, অমন করে জল আনছো কেন? মেয়েটি বাঁ হাত দিয়ে কপালের ঘাম মুছে বলল, ঘটি বাটি তো কিছু নেই, কিসে জল আনি? কেন, মালসাটা? সে মালসাটা তুলে আমার কাছে এনে দেখালো, বলল, সবটা খেতে পারেনি, হাত মালসা রয়েছে, রাত্রিরে দেব। খাওয়া কমে গিয়েছে একেবারে। তারপর মালসাটা যথাস্থানে রেখে এসে বলল, বড্ড কষ্ট হয়েছে বাবু, দিন না একটা কাজটা জুটিয়ে এক কাঠা চাল শুধু, খুব কমের মধ্যে করে দেব। এই তার সাথে আমার শেষ সাক্ষাৎ। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।